সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় যদি শুরুতেই জানিয়ে দিই, জাতীয় ঐক্য ও রাজনীতির উত্থান পতন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই সাথে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প নবনিযুক্ত রাষ্ট্রপতি, তিনি শপথ নিতে যাচ্ছেন আজ। সেই বিষয়টি নিয়ে আমরা একটু শুরুতেই কথা বলবো এবং সরাসরি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে পুরো আয়োজনটি। দর্শক, এই মুহূর্তে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি আমার সঙ্গে উপস্থিত আছেন। আমার বিষয়টি নিয়ে কথা বলার জন্য পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি, স্বাগত জানাই। আছেন আকবর হোসেন, নবনিযুক্ত প্রেস মিনিস্টার, বাংলাদেশ হাই কমিশন লন্ডন, স্বাগত জানাচ্ছি আপনাকে। সেই সাথে শুভেচ্ছা জানাই। আপনার এই অবস্থানটুকু আসলে বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবে সেই প্রত্যাশা করছি। যে বিষয়টি শুরুতে বলছিলাম এবং আমার আজকের দিনের প্রধান যে খবরের শিরোনামগুলো সেগুলো যেটি আছে সেটিতে যেটি দেখতে পাচ্ছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, এবং সেটি ঘিরে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেকের আয়োজনটি মহাযজ্ঞ বলা হয় এবং সেটিকে ঘিরে বিশেষ নজর থাকে গোটা পৃথিবীর। আসলে কারা দাওয়াত পাচ্ছেন, কারা দাওয়াত পাচ্ছেন না, কি হতে যাচ্ছে সেখানে সবকিছুই আমরা আমাদের আলোচনা সেটিতে শুরু করব এবং আপনাদেরকে যেটি বলছিলাম যে সরাসরি সেটি দেখানোরও চেষ্টা করব। ট্রাম্পকে বরণে প্রস্তুত ক্যাপিটল হিল, কিছুক্ষণের মধ্যে শপথ। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনার কাছে আসবো, তবে আকবর হোসেন আপনাকে দিয়ে একটু শুরু করি। এই যে নানা ধরনের প্রশ্ন যে তিনি আসলে শপথ নেবার, তিনি নির্বাচিত হবার পর আমরা আসলে বা তিনি যখন নির্বাচনে আসবেন তারও আগে নানান প্রতিশ্রুতি দিচ্ছিলেন, স্বভাবতই যেটি হয়ে থাকে। বিশেষ করে যুদ্ধ নিয়ে এক ধরনের সবার নজর ছিল তার দিকে, যে আমি এলে হয়তো ইউক্রেন রাশিয়া যুদ্ধ একদিনের মধ্যে বন্ধ করে দেব, এরকম বিষয়গুলো ছিল। আসলে আপনার কাছে কি মনে হয় কি কি পরিবর্তন আসতে যাচ্ছে? এটার আসলে প্রভাব কতদূর বিস্তৃত হবে এবং কত দীর্ঘ হবে সেটা এই মুহূর্তে অনুমান করাটা মুশকিল আমার মনে হয়। কারণ বিভিন্ন অ্যানালিসিস দেখছিলাম বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে, তারা বলছে যে জেরুজালেম থেকে লন্ডন, অটোয়া থেকে একেবারে অস্ট্রেলিয়া পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে নেতাদের ক্যালকুলেশন চেঞ্জ হয়ে গেছে ট্রাম্প জেতার পরে। আমাদের এখানে অনেকে নানা ক্যালকুলেশন নানাভাবে করার চেষ্টা করছেন বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে। এটা হচ্ছে একটা বিষয়। এবং শুধু দূর দেশগুলো নয়, আমেরিকার যারা প্রতিবেশী কানাডা, সেখানেও একটা ইম্প্যাক্ট তৈরি করবে এরকম একটা কথা অনেকেই বলছেন। একই ইম্প্যাক্ট তৈরি হতে পারে চায়নার সঙ্গে, সেখানে আবার নতুন করে একটা ট্রেড ওয়ার, একটা বাণিজ্য যুদ্ধ শুরু হবে কিনা আমেরিকার সঙ্গে, ইনভেস্টররা সেদিকে তাকিয়ে আছেন। সুতরাং নানা ধরনের আশঙ্কা আছে এবং কেউ এটাকে বলছেন যে পজিটিভ দিক, যে হ্যাঁ হয়তো ট্রাম্প আসলে ইউক্রেন ওয়ারটা খুব ইমিডিয়েটলি সেখানে একটা পদক্ষেপ তিনি নেবেন এবং প্রেসিডেন্ট জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট, তিনি হয়তো বাধ্য হবেন যে একটা নেগোসিয়েশনে আসতে রাশিয়ার সঙ্গে, কারণ যেহেতু আমেরিকার দিক থেকে ফান্ডিংটা কমে আসবে, এটা একটা আশার কথা অনেকে বলছেন। কিন্তু আপনি যদি অন্যদিকে দেখেন, আমেরিকার ভেতরকার রাজনীতিও কিন্তু নানাভাবে এটা নিয়ে টেন্সড বা এক ধরনের উত্তেজনা আছে। যেমন আমি কিছুক্ষণ আগে একটা নিউজ দেখছিলাম যে প্রেসিডেন্ট বাইডেন, আউটগোয়িং প্রেসিডেন্ট, তিনি একটা সিদ্ধান্ত দিয়েছেন, সেটা হচ্ছে কোভিড চলাকালীন আমেরিকায় যে কোভিড কমিটি ছিল তার যে প্রধান, আমেরিকার ওয়ান অফ দ্য টপ সায়েন্টিস্ট অ্যান্টনি ফাউচি, ওনাকে একটা প্রিএমটিভ একটা প্যারাডন, একটা ক্ষমা তিনি ঘোষণা করেছেন, যাতে তার বিরুদ্ধে যাতে করে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে, শপথ নেওয়ার পরে কোনো রকম ব্যবস্থা না নিতে পারেন। কারণ আপনি জানেন যে কোভিড নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নানা রকম প্রশ্ন, তার নানা রকমের অনেকে বলেন গোয়ার্তমি, এগুলো ছিল। সুতরাং অ্যান্টনি ফাউচিকে যাতে কোনোভাবে ভিক্টিমাইজ করা না হয়, প্রেসিডেন্ট বাইডেন সেটা বলেছেন যে এনারা হচ্ছেন আমাদের জাতীয় অ্যাসেট, ওনাদের কাছে দেশ ঋণী। একই সঙ্গে এর আগে ট্রাম্প নির্বাচনে পরাজিত হওয়ার পর ক্যাপিটল হিলে যে হামলা হয়েছিল সেটাকে তদন্ত করার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি মেম্বার যারা ছিলেন তাদেরকেও আউটগোয়িং প্রেসিডেন্ট জো বাইডেন তিনি একটা পার্ডন দিয়ে একটা ডিক্রি জারি করেছেন এবং বলছেন যে এদের বিরুদ্ধে যেন কোনো ধরনের প্রতিহিংসামূলক কোনো কিছু না করা হয়। সুতরাং এটা কিন্তু শুধু বিশ্বের বিভিন্ন জায়গায় নয়, আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও ট্রাম্পের এই আশাকে নিয়ে এক ধরনের টেনশন আছে। বাট টাইম উইল সে যে আসলে এটা। আচ্ছা, অনেকেই তো বলে থাকে যে ট্রাম্প আসলে যুদ্ধবাজ নয়, ট্রাম্প আসলে দীর্ঘমেয়াদে যুদ্ধ চায় না। এই বিষয়টির সত্যতা আসলে কতটুকু, বা আপনার কাছে কি মনে হয়? এটার অনেকেই সেটা মনে করেন। যেমন আমরা দেখেছি যে এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প যখন ছিলেন তখন আফগানিস্তান থেকে যে আমেরিকান সৈন্য প্রত্যাহারের বিষয়টা কিন্তু ট্রাম্পের সময় চূড়ান্ত হয়েছিল। এবং আপনার হয়তো মনে থাকতে পারবে তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। ইমরান খান যখন হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে সেখানে বৈঠক করলেন, এরপর ট্রাম্প কিন্তু বললেন যে আমেরিকা খুব দ্রুত
আফগানিস্তান থেকে প্রত্যাহার করবে তাদের সৈন্যদের, যেটা বাইডেন আসার পরে সেটা বাস্তবায়ন করা হয়েছে। এবং আপনি দেখবেন যে যখন সিরিয়াতে আমেরিকা সেভাবে রাশিয়ার এগেইনস্টে খুব বেশি যুদ্ধে তারা যায়নি। সিরিয়াতে ট্রাম্প থাকা অবস্থা কয়েকবার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল, মিসাইল স্ট্রাইক হয়েছিল, সেগুলো খুব টার্গেটেড, এবং ট্রাম্প খুব সচেতন ছিলেন যে রাশিয়ার সঙ্গে যাতে কোনো রকমের বিরোধপূর্ণ পরিবেশ বা পরিস্থিতি সিরিয়াতে তৈরি না হয়। এরকম বিভিন্ন জায়গায়, এমনকি ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের যে ব্যাপারটা ছিল, সেখানেও কিন্তু ট্রাম্প চেয়েছিলেন যে না, কেন এত তৈরি হবে, আমরা কেন এত পয়সা খরচ করব। একই সঙ্গে নেটোতে তিনি বলেছেন যে নেটো যে পয়সা দেয়, এই পয়সা দিয়ে নেটো হবে না, আমরা এত টাকা দিতে পারবো না, সো তোমাদেরকে দিতে হবে। সো ট্রাম্প যে সমস্ত জায়গায় আমেরিকার সামরিক যে ইনভলভমেন্টগুলো আছে, সেখানে আমরা অতীতে দেখেছিলাম কিছু জায়গায় তারা সরে এসছে, যেটা পরবর্তীতে প্রেসিডেন্ট বাইডেন তিনি যখন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তিনি তখন বলেছিলেন তখন যে আমেরিকা ইজ ব্যাক। এর অর্থ কি, যে ট্রাম্প যেখান থেকে সরে এসেছিলেন আমরা সেগুলোতে আবার যুক্ত হব, দ্যাট মিনস আমেরিকা ইজ ব্যাক। এর মধ্যে অবশ্য জলবায়ু পরিবর্তন আরো নানান বিষয় ছিল, আমি সামরিক বিষয়গুলো বললাম। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট আহমেদ আজম খান। আসলে আকবর হোসেন তিনি তো আসলে বলার চেষ্টা করছিলেন যে তার দেশের মধ্যে কি ধরনের আসলে বিষয় তাকে ঘিরে আসলে চলছে, বা আশপাশের দেশগুলো যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো বা যুদ্ধ হতে পারে এরকম দেশগুলোর বিষয়গুলো নিয়ে। আর যে কথাটি তিনি একটু হিন্স দেওয়ার চেষ্টা করলেন যে বাংলাদেশেও এক ধরনের এই নির্বাচনকে ঘিরে বা ডোনাল্ড ট্রাম্পের জয়লাভকে ঘিরে নানা ধরনের একটি নির্দিষ্ট দলের উৎসাহের জায়গা ছিল। আমরা দেখেছি যে বিগত কয়েক মাস আগে ক্ষমতাচ্যুত সরকার, তাদের কিছু নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসাহ আছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে জয়লাভ করলে হয়তো বা তারা কোনোভাবে বেনিফিটেড হতে পারে। এবং এমনকি বিগত সরকারের যিনি প্রতিমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, তিনিও এক ধরনের পোস্ট এটা নিয়ে করেছিলেন যে নিশ্চয়ই ভালো কিছু হতে যাচ্ছে। এমনকি রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে পররাষ্ট্র দপ্তর থেকে পদত্যাগের যে ঘটনা, সেটিকেও তারা আসলে রিলেট করার চেষ্টা করছে যে এটি হয়তো বা ট্রাম্পের একটি খেলা। আপনার কি মনে হয়, কোনোভাবে কি কোনো নির্দিষ্ট দল বাংলাদেশে বেনিফিটেড হতে যাচ্ছে, বা এর প্রভাবটা আসলে বাংলাদেশে কি পড়বে? আপনাকে ধন্যবাদ। আমার সাথে সহ আলোচক একজন মেধাবী সাংবাদিক, বিবিসির অনেক প্রতিবেদন আমি দেখেছি, অত্যন্ত বস্তুনিষ্ঠ। তার সঞ্চালনায় আমিও একটি টকশোতে অংশ নিয়েছিলাম। এখন তিনি বাংলাদেশের লন্ডনস্থ প্রেস মিনিস্টারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। আমি সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই, তার সার্বিক সাফল্য কামনা করি। ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচনে যেভাবে সিমেন্ট ভিক্টরি পেয়েছেন, এটা কিন্তু সারা বিশ্বে কেউই কল্পনা করেনি। কোনো রেটিংয়ে আসেনি, কোনো জরিপে আসেনি, কোনোভাবেই আসেনি। এই ভিক্টরিটা তাকে কোথায় নিয়ে যাবে সেটা কিন্তু বলা এখনই খুব মুশকিল। তিনি একটা জিনিস কিন্তু ইতিমধ্যে আমেরিকার ভেতরে ডেভেলপ করেছেন, সেটা হলো রেইসিজম। এই রেইসিজমটা কিন্তু খুব মারাত্মক ধরনের আশঙ্কায় ফেলতে পারে আমেরিকান অন্যান্য বর্ণের মানুষদেরকে। এটাও আগামী দিনে তার লক্ষ্যটা কি এই শুধু নির্বাচনে জেতার জন্যে, না বাস্তবেই তিনি এটাকে করতে চান, আমেরিকার সামাজিক জীবনে এটাকে এস্টাবলিশ করতে চান, এটা এখনই বলা যাবে না। তবে সারা বিশ্বেই তার এই ইদানিংকালের, অর্থাৎ নির্বাচিত হবার আগ থেকে এখন পর্যন্ত যে মন্তব্যগুলো, এই মন্তব্যগুলো নিয়ে সারা তাবৎ দুনিয়ার রাষ্ট্রনায়কদের বা রাজনীতিকদের মধ্যেই কিন্তু এক ধরনের আশঙ্কা দেখা যায়। আর আপনি যে কথাটা বললেন যে বাংলাদেশের রাজনীতিতে কোনো হেরফের হবে কিনা, ট্রাম্পের কারণে এই দেশে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী লাভবান হবে কিনা, এটা আমি মনে করি না আদৌ। এই জন্যেই মনে করি না যে আমেরিকায় এই পর্যন্ত যিনি প্রেসিডেন্ট হয়েছেন, আমেরিকার পররাষ্ট্রনীতি যে খুব একটা পরিবর্তন হয়েছে, একেবারে 10-20 হয়েছে তা না, 19-20 হয়েছে, 18-20 হয়েছে। এবং তাতে করে বাংলাদেশের মতো দেশকে নিয়ে আমেরিকায় বড় ধরনের কোনো নীতিগত পরিবর্তন হবে যখন বাংলাদেশে একটি ছাত্র গণ অভ্যুত্থান,
যে ছাত্র গণ অভ্যুত্থানে বাংলাদেশের সকল রাজনৈতিক দল সম্পৃক্ত ছিল, যার শুরু হয়েছিল প্রায় 14 বছর আগে থেকে। 14 বছর আগে থেকে বিএনপি সহ সমমনা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো মাঠে রক্ত দিয়ে, হামলা মামলার শিকার হয়ে, খুন হয়ে, গুম হয়ে যে গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্যে যেভাবে ত্যাগ তিতিক্ষা করে আন্দোলন চালিয়েছিল, যেভাবে স্ফুলিঙ্গ তৈরি করেছিল, যে স্ফুলিঙ্গ থেকে ছাত্ররা পরবর্তী সময়ে আমাদের সকলের সহযোগিতায় দাবানল তৈরি করে যে ফ্যাসিবাদকে বিদায় করেছে, এরপরে আমরা যে গণতন্ত্রের অগ্রযাত্রায় আছি, একটা বিশ্ববরেণ্য নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা কিন্তু সেই একটা জাতীয় ঐক্য তাকে সামনে রেখে তৈরি করতে পেরেছি। এই জায়গাটায় ডোনাল্ড ট্রাম্প এখানে এমন কিছু করবে, তার কাছে তো তথ্য আছে। তিনি তো আমেরিকা থেকেও তথ্য পান, বাংলাদেশ থেকেও তথ্য পান। অবাধ তথ্য প্রবাহের যুগে তাদের সেই মেকানিজম, সেই টেকনোলজি আছে। কাজেই তার কাছে সব তথ্যই থাকবে যে এখন আমরা বাংলাদেশ একেবারে জাতীয় ঐক্যবদ্ধ, জাতীয়ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি না যে ডোনাল্ড ট্রাম্প, সারা তাবৎ বিশ্বের মানুষই কিছু না কিছু আশঙ্কা প্রকাশ করছেন, তারপরেও আমাদের বাংলাদেশে সেরকম কিছু হবে বলে আমি মনে করি না। জনাব আকবর হোসেন, আমরা আসলে যুক্তরাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ বিষয়টি, যে সংবাদটি, সেটা নিয়ে তো আসলে থাকছি, সেটা নিয়ে কথা হবে, আমরা লাইভেও দেখানোর চেষ্টা করব। তবে এই মেরুকরণের পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে নানান মেরুকরণ চলছে এবং আমাদের দেশে এখন যে সময়টুকু চলছে, প্রতিদিনই আমরা নতুন নতুন ঘটনার সম্মুখীন হচ্ছি। আপনার বাস্তব জীবনের অভিজ্ঞতা, আপনার চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে একটি বিষয় জানতে চাই। 33 বছরের পুরনো একটি প্রতিষ্ঠান, একটি সংবাদপত্র বন্ধ হয়ে গেল আজ। কর্তৃপক্ষ সেখানে তালা ঝুলিয়ে দিয়েছে, নোটিশ দিয়ে দিয়েছে যে এটি আর ছাপা হবে না। কর্মচারী যারা ছিলেন, যারা সেখানে কাজ করতেন, জীবিকা নির্বাহ করতেন, তারা বিক্ষুব্ধ, তাদের বিক্ষুব্ধ অবস্থায় তারা আসলে তাদের মনোভাব প্রকাশ করেছেন। জীবিকার সন্ধানে আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? এটি প্রতিনিয়ত ঘটছে, এটা নতুন ঘটনায় যদিও নয়, কিন্তু এই ব্যাপারে তো সেভাবে আমরা কোনো পদক্ষেপও দেখতে পাচ্ছি না। আপনি নিজেও তাদের জীবন জীবিকা কী হবে সেটা নিয়ে একটি পোস্ট করেছেন, আপনার কাছ থেকে একটু মন্তব্য জানতে চাইব। প্রথম কথা হচ্ছে, যেহেতু আমি সাংবাদিকতা পেশায় ছিলাম, আসলে যে কোনো গণমাধ্যম বন্ধ হয়ে যাওয়াটা, সেটা যে মতেরই হোক না কেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে সেটা হওয়া উচিত নয়। প্রথম কথা এটা। কিন্তু আবার একই সঙ্গে দেখতে হবে যে এটার বাস্তবতা কী ছিল সেটাও। এই গণমাধ্যমটিকে কেউ বন্ধ করে দেয়নি, তারা নিজেরাই বন্ধ হয়েছে। নিজেরা বলতে আমি বোঝাচ্ছি যে এটির যিনি মালিক ছিলেন, একসময়কার আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রী ছিলেন সাবের হোসেন চৌধুরী, তিনি দাবি করছেন যে তিনি মালিক, কিন্তু পত্রিকার যিনি যার নামে এটা অনলাইন এবং এটা ছাপা হতো, সে সম্পাদক শ্যামল দত্ত, তিনি এটাকে মালিক হিসাবে মনে হয় দাবি করেছেন। এরকম আওয়ামী লীগের একজন এমপি মন্ত্রী তিনি বলছেন যে তার প্রতিষ্ঠান, আমি যদি ওনারটা বুঝে থাকি ঠিকমতো কথা, যে এটা তার হাত থেকে চলে গেছে। সো উনি এখন এখানে এটাকে আর রেস্টোর করতে পারছেন না, এটা বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম কথা। অর্থাৎ তিনি মানে বাধ্য হয়েছেন এরকম সিদ্ধান্ত নিতে, বিষয়টিকে তিনি এরকম বুঝিয়েছেন। আমরা যেটা দেখলাম আর কি, নিউজে যেটা দেখেছি সেটা। আর আমার কাছে যেটা মনে হয় যে আমি একটা বিষয়ে খুব ক্লিয়ার থাকতে চাই, সেটা হচ্ছে যে সাংবাদিকদের যারা বেতন দিতে পারবে না, যেসব প্রতিষ্ঠান, আমরা গার্মেন্ট খাতে আমরা দেখি বা বিভিন্ন সেক্টরে আমরা দেখি যে একটা ন্যূনতম বেতন নির্ধারিত আছে। কিন্তু এই পেশায় একটা ছেলে বা একটা মেয়ে তারা নতুন যখন সাংবাদিকতা করতে আসে, তারা যে বেতন পাচ্ছে এই বাজারে, এটা কিন্তু খুবই একটা হাস্যকর বিষয় এবং খুবই একটা অবমাননার বিষয়। এবং অনেক প্রতিষ্ঠান সেটা দিতে পারছে না, সময় মতো দিতে পারছে না। আমার কথা হচ্ছে, যে প্রতিষ্ঠান এই বেতন দিতে পারবে না, সে প্রতিষ্ঠানের বন্ধ হয়ে যাওয়াই শ্রেয়। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটা গণমাধ্যমে একটা ন্যূনতম বেতন কাঠামো থাকা উচিত, যে মালিক পক্ষকে ওটা মানতে হবে যে
যাকে আপনি রিক্রুট করবেন তাকে এই ন্যূনতম বেতনটা দিতে হবে। কিন্তু যে সিদ্ধান্ত এভাবে নেওয়া হয়, যে সিদ্ধান্ত কর্মচারী আসলে গিয়ে দেখতে পান যে তার সেখানে আর তার জীবিকার জায়গাটুকু আসলে বন্ধ হয়ে গেছে, শত শত কর্মচারী, যখন আমরা একটা টেলিভিশন বন্ধ, বিগত সময়ে আমরা দেখেছি টেলিভিশন বন্ধ হয়ে যায়, যখন একটি পত্রিকা বন্ধ হয়ে যায়, তাদের আসলে ভবিষ্যতের দায়টা আসলে কার উপর বর্তায়? এখানে যদি যারা কাজ করতেন তাদের যদি কোনো বকেয়া পাওনা থেকে থাকে, আমার ধারণা নিশ্চয়ই তারা লেবার কোর্টে যেতে পারেন। আহমেদ আজম খান একজন আইনজীবী, তিনি আইনের বিষয়গুলো ভালো বলতে পারবেন। এখানে শ্রম আইনের কোনো ব্যর্থ হয়েছে কিনা তারা সেটা যেতে পারেন, তারা প্রেস কাউন্সিলে যেতে পারেন, তারা আদালতে যেতে পারেন। একটা উপায় আছে, এরপর হয়তো সরকার বিষয়টাকে টেক আপ করতে পারে বা আদালত যেভাবে বিষয়টাকে টেক আপ করতে পারে সে অনুযায়ী তাদের দেনা পাওনাগুলো মিটতে পারে। বাট ব্যাপারটা আমি যেটা বললাম, যেটা খুবই দুঃখজনক ব্যাপার, এবং বাংলাদেশে শুধু এই ভোরের কাগজ পত্রিকা নয়, এরকম আরও বহু প্রতিষ্ঠান আছে। আমরা দেখেছি যে গত 15 বছরে কার্যত দখল হয়ে গেছে, এবং এই দখলগুলো তারা অনেকে আবার এখন সেই প্রতিষ্ঠানগুলো ছেড়ে পালিয়ে গেছেন, এবং সেখানে একটা পালাবদল হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই পালাবদল একেবারে যে অন্যরা এসে কতটুকু আসলে কাম্য, মানে এই যে হুট করে যে পালাবদল হয়ে যাওয়া, একটা রেজিম আসলে চলে যাবার পর আরেকটা নতুন আধিপত্য নতুন করে, আমি জানতে চাচ্ছি যে বিষয়টা আপনার কাছে কি মনে হয়? আমরা গণমাধ্যমের সংস্কারের কথা মুখে বলছি, কিন্তু সংস্কার কি আদৌ মানে সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে? শুনেন, পালাবদল একটা সমাজে হবেই। আপনার যখন একটা রাজনৈতিক পরিবর্তন হয়, এই যে আমরা একটু আগে আমেরিকার কথা বললাম, সেখানেও কিন্তু পালাবদলের নানা নমুনা দেখতে পাচ্ছেন। এটা ইনএভিটেবল আমরা বলি অনেক ক্ষেত্রে। তবে যে বিষয়টা হচ্ছে, যারা সাংবাদিকতাকে ব্যবহার করে রাজনীতি করেছে, যারা সাংবাদিকতাকে ব্যবহার করে আখের গুছিয়েছে, যারা টেলিভিশন চ্যানেল দখল করে বা টেলিভিশন চ্যানেলের বস বনে তাদের ভাগ্য গড়ে তুলেছে, যারা পত্রিকাকে ব্যবহার করে গণভবনে যাওয়ার রাস্তা তৈরি করেছে, তাদের হাত থেকে যদি সাংবাদিকতা বা সেই প্রতিষ্ঠান ছুটে যায়, এটা কি দেশের মানুষ খুব নেতিবাচকভাবে দেখবে? কিংবা এই কর্মীরা যে প্রতিষ্ঠানে কাজ করতেন তারা কি নেতিবাচকভাবে দেখবেন? আমি তো অনেক প্রতিষ্ঠানের অনেকের সঙ্গে কথা বলেছি, এবং তারা কিন্তু একেবারে হ্যাপি না যে লাস্ট 15 ইয়ার্সে যেভাবে তাদের মালিকরা, সম্পাদকরা মানে ক্ষমতাসীন দলের হয়ে ফ্যাসিবাদের পক্ষে প্রচারণা করেছেন এবং নিজেরা সুযোগ সুবিধা নিয়েছেন। আপনি আজকে প্রথম আলো পত্রিকায় দেখেছেন যে কতজন সাংবাদিক প্লট পেয়েছেন, কতজন নানাভাবে তারা উপকৃত হয়েছেন। কিন্তু এগুলো পেয়েছে কারা? এগুলো হচ্ছে একটা প্রতিষ্ঠানের 2-3 শীর্ষ পদে যারা থাকে। কিন্তু যারা আমাদের মতো যারা সাংবাদিক ছিল, বা আমরা যারা মাঠের লোক, আমিও মাঠেরই লোক, আমি দীর্ঘদিন 22-23 বছর আমি রাস্তায় মাঠেই কাজ করেছি, রিপোর্টার ছিলাম, এবং রিপোর্টারদের সঙ্গে তো আমার কথা হতো। তাদের যে বঞ্চনা, তাদের যে ক্ষোভ, এগুলোকে কি কখনো অ্যাড্রেস করা হয়েছে? একজন রিপোর্টার সে বেতন পায় না, দিনের পর দিন তাকে খুব কম পয়সায় তাকে রাখা হয়েছে, কিন্তু তার মালিক ঠিকই তো বছর বছর গাড়ি পরিবর্তন করছেন, দামি দামি গাড়ি কিনছেন, 2 কোটি 3 কোটি টাকা করে, বছরে তারা 12 বার বিদেশ সফরে যাচ্ছেন। তাহলে আপনি প্রতিষ্ঠান চালাবেন, আপনি বেতন দেবেন না? দিতে তো হবে আপনাকে। আর যদি আপনি বেতন দিতে না পারেন, তাহলে আপনার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক। এখানে একটা স্ট্রং মনিটরিং থাকা উচিত। সেটি হচ্ছে সব থেকে বড় কথা, কেননা এভাবে আসলে চলতে পারে না। জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনার কাছে একই বিষয় নিয়ে আসি। আসলে বিগত সরকার একটা এখানে আসলে শাসনতন্ত্র কায়েম করেছিল গণমাধ্যমের উপর। আমরা কি সামনে কি এরকম কি আবার যে পালাবদলের কথা যেমনটি বলছিলেন আকবর হোসেন, যে আমরা দেখেছি 5 আগস্টের পরপরই অনেকগুলো গণমাধ্যম দখল হয়ে গেছে, একেবারে বাস্তব সত্য কথা। আমরা কি এরকম পরিবর্তন তো আসলে আমরা চাই না। গণমাধ্যমকে আমরা সবসময় মুখে বলি মুক্ত গণমাধ্যম চাই, আমরা তো মুক্ত গণমাধ্যম আসলে পাই না। গণমাধ্যমের সংস্কারের কথা বলি, সংস্কার তো গণমাধ্যমে হয় না। আপনারা এলে তেমন কোনো সংস্কারের চিন্তাভাবনা আছে কিনা আপনাদের? দেখুন, প্রথম কথা হলো যে আকবর সাহেব খুব চমৎকারভাবে এই গণমাধ্যমের এই করুণ দশাগুলো খুব চমৎকারভাবে উঠিয়ে এনেছেন। বাংলাদেশে গণমাধ্যমের সৃষ্টি হয় বেশ কয়েকটি কারণ নিয়ে। একটা হলো, আগে যেমন দেখা যেত জমিদার আমলে যে তাদের সম্পদ রক্ষা করবার জন্যে পাইক পিয়াদা থাকতো, এখন যারা নতুন ধনী হচ্ছেন তাদের সম্পদ রক্ষা করবার জন্যে তারা একটা ইলেকট্রনিক্স মিডিয়া আর একটা প্রিন্ট মিডিয়া এগুলো বা একটা অনলাইন মিডিয়া এগুলো তৈরি করেন, যাতে করে তার সম্পদ নিয়ে কেউ প্রশ্ন তুললে তার পাল্টা জবাব দিতে পারেন। এটা অত্যন্ত অসুস্থ প্রতিযোগিতা। এই ধরনের গণমাধ্যম কিন্তু পরবর্তী সময়ে রেজিম চেঞ্জের ফলে একটা সংকটের মধ্যে পড়ে যায়, এবং এই পড়ে যাওয়াটা
অত্যন্ত স্বাভাবিক। কেন এটা করা হবে? আর দ্বিতীয়ত হলো আর এক ধরনের যে এই গণমাধ্যম তৈরি করে সরকারের আনুকূল্য নিয়ে নিজে সম্পদশালী হওয়া। এই ধরনের গণমাধ্যমও যখন সরকারের পরিবর্তন হয় তখন এই ধরনের সংকটে পড়ে। আরেক ধরনের আছে যারা যে গণমাধ্যমগুলো চলছে সেই গণমাধ্যমগুলোকে বলপূর্বক, যেমন আপনার ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারের আমলে আমরা দেখেছি যে বেশ কিছু গণমাধ্যম, বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়া, এগুলো জোরপূর্বক অন্যদেরকে দিয়ে দেয়া হয়েছে। এই 17 বছর পরে সেগুলো আপনি যেটা দখল বলেছেন, অনেকগুলো পুনরুদ্ধার হয়েছে। দখলও না, পুনর্দখলও না, পুনরুদ্ধার। যেমন আপনি ইসলামী ব্যাংকের কথা বলেন, ইসলামী ব্যাংক যদি বলেন তাহলে কি সেটা দখল হয়েছে? আমি বলবো না, এটা পুনরুদ্ধার করেছে যারা ইসলামী ব্যাংকের উদ্যোক্তা তারা। তেমনি অন্য কোনো গণমাধ্যম ওইভাবে অনেক পুনরুদ্ধার হয়েছে। আর যে গণমাধ্যমটার কথা আজকে বলা হচ্ছে যে 33 বছর পরে বন্ধ হয়ে গেল, 33 বছর পরে বন্ধ হওয়ার দায় কিন্তু ওই গণমাধ্যমের যারা উদ্যোক্তা, যারা কর্তৃপক্ষ, তাদের, অন্য কারণ না। এবং এই দায় তাদের নিতে হবে। এবং এই যে যারা আজকে বেকার হয়ে গেলেন তাদের এই বেকারত্ব থেকে কিভাবে তাদেরকে উদ্ধার করা যায়, অর্থাৎ এই পর্যন্ত বেতন দিলেন, আমি আগামী মাসটাই বেতন কোথায় পাবো, আমার সংসারটা কিভাবে চলবে, এর দায় কিন্তু তাদেরকে নিতে হবে। অর্থাৎ দল করে বা দলের শাসক দলের নেতা হয়ে আমি একটা গণমাধ্যম তৈরি করলাম, যখনই আমি বিরোধী দলে চলে গেলাম তখনই সেটা থাকলো না, তাহলে ওই তৈরির পরে এই যে যারা এর পেছনে শ্রম ঘাম, যাদের মেধা কাজ করলো, তারা কোথায় যাবে? কাজেই এই দায় তাদেরকে নিতে হবে, তাদেরকে অবশ্যই কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেইটা আইনের আশ্রয়ে তাদেরকেও নিতে হবে ওই অন্য কিছুর সাথে সাথে। এই জন্যে আমি মনে করি যে এইখানে বাংলাদেশে এই সমস্ত জটিলতাগুলোই তৈরি হয়েছে গত 17 বছরের এই অপশাসনের, একটা অন্ধকার শাসনের যে ফ্যাসিজম, এই ফ্যাসিবাদ থেকেই এই সংকটগুলো তৈরি হয়েছে। চাই না কোনোদিন এই ধরনের ফ্যাসিবাদ আসুক, চাই সরকারের পরিবর্তন হবে অত্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সরকার যাবে, সরকার আসবে, গণমাধ্যম স্বাধীনভাবে চলবে, এটা চাই। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম যে ক্যাপিটাল হলে আসলে ডোনাল্ড ট্রাম্প প্রবেশ করেছেন, সেটি আমরা একটু বড় করে আসলে দেখাতে চাই। কিছুক্ষণের মধ্যে হয়তো বা তার শপথ গ্রহণ শুরু হয়ে যাবে। নানান বিতর্ক যে মানুষটিকে নিয়ে, আসলে তিনি একেবারে নির্বাচনে আসা থেকে শুরু করে নির্বাচনে জয়লাভ করা এবং এখন শপথ গ্রহণ করছেন, নানান বিষয় সেখানে এসেছে। এমনকি বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি, তিনি হিন্দু সম্প্রদায়দের নিয়েও টুইট করেছিলেন, যদিও বলা হতো যে সেটি আসলে তার একটা স্ট্র্যাটেজি ছিল, আমেরিকায় যারা আসলে হিন্দু ধর্মাবলম্বী আছে তাদের ভোটের দৃষ্টি আকর্ষণ করার জন্য হয়তো বা এমন সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। তিনি নেটোর যারা সদস্য রাষ্ট্র আছে তাদের চাঁদার বিষয়ে নিয়েও এক ধরনের মন্তব্য করেছেন, প্রায় 3 গুণের মতো চাঁদা তাদেরকে বেশি দিতে হবে, এরকম একটি বিষয় সেখানে এসেছিল। কানাডাকে বলছিলেন যে আসলে তো কানাডা তো সার্বভৌম দেশ না, কানাডার এবং আমাদের মানচিত্র এক হয়ে যাওয়া উচিত। এরকম নানান বিতর্কিত বিষয় আছে। পররাষ্ট্র নীতিতে নানান পরিবর্তন আসবে, আমরা জানি তিনি পররাষ্ট্রনীতিতে নানান পরিবর্তন আনবেন, বিশেষ করে সীমানের ওপারে যারা আছে কোটি কোটি মানুষের জীবনের উপর এক ধরনের প্রভাব পড়বে। সেই বিষয়গুলো নিয়ে একটু যদি আলোচনা করি, জনাব আকবর হোসেন, এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে একটু জানতে চাইব আপনার কাছে। ডোনাল্ড ট্রাম্প আসলে, আমরা যদি আমেরিকা তার পররাষ্ট্রনীতিটা আসলে কেমন হতে যাচ্ছে সেটা এর আগে কিছুটা আমরা আন্দাজ করেছি, যেমন এখানে মূল ফোকাসটা থাকবে যে আসলে ইসরায়েল এবং প্যালেস্টাইন ইস্যুতে তিনি কী ধরনের অবস্থান নেন। এবং আমার যেটা মনে হয় যে আমেরিকার যে ফরেন পলিসি, সেখানে ট্রাম্পই আসুক আর বাইডেনই থাকুক বা ডেমোক্র্যাট রিপাবলিকান যেই থাকুক, এখানে বড় ধরনের কোনো পরিবর্তন হবে না। বরং এর আগে যখন ট্রাম্প তিনি প্রেসিডেন্ট ছিলেন, তার সময় কিন্তু তেল আভিভ থেকে যুক্তরাষ্ট্রের যে দূতাবাস সেটিকে জেরুসালেমে সরিয়ে নেওয়া হয়েছিল। এবং এটা ছিল যে
তারা ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে এবং সেই জেরুজালেমের উপরে। সুতরাং এটা একটা বড় ধরনের পদক্ষেপ। আর পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার আমেরিকার পররাষ্ট্রনীতি আসলে যে কোনো দেশের পররাষ্ট্রনীতি হচ্ছে তাদের ইন্টারেস্ট ড্রিভেন, যেখানে তাদের ইন্টারেস্ট আছে তারা সেই অনুযায়ী দেখবেন। এবং একটা জিনিস আপনি রেফারেন্স টানছিলেন, আমি যদি সেটাও বলতে পারি যে বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে থেকে কেউ যারা বিগত সরকারের সঙ্গে সম্পৃক্ত একটু খুশি হচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে কিছু নাকি চেঞ্জ হবে, হয়তো পরিবর্তন হয়ে যাবে। এখন এখানে যে বিষয়টা হচ্ছে দেখেন, আমি একটা জিনিস সবসময় বলি যে বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে 5ই অগস্ট, এটা কোনো বিদেশি রাষ্ট্রের কোনো প্রেসক্রিপশনে এই পরিবর্তন হয় নাই, তাদের কোনো ভূমিকা তারা এসে পরিবর্তন করে দেয় নাই। এর আগে আমরা দেখেছি যে নির্বাচনের আগে আমেরিকা বা পশ্চিমা অনেক দেশ তারা নানাভাবে ট্রাই করেছে, তারা আমাদের ডেমোক্রেটিক পার্টনার, তারা একটা এই দেশে একটা শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক ক্রেডিবল ইলেকশন হোক, তারা সেটা চেয়েছে, কিন্তু তারা এমন কোনো চাপ প্রয়োগ করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে পারে নাই এবং সেটা হয়ও নাই। এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে এই দেশে কী করতে হবে এবং এখানে কেউ এসে এদেশের মানুষকে মুক্ত করে দিয়ে যায়নি। সুতরাং এখন ডোনাল্ড ট্রাম্প আসার ফলে কী ধরনের পলিসি চেঞ্জ হবে সেটা নিয়ে আমার মনে হয় আমাদের খুব বেশি চিন্তা করার দরকার নাই, যেহেতু বাংলাদেশের মতো দেশগুলোতে যেখানে মানুষের এই গণ আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার বিপরীতে যাওয়া পৃথিবীর কোনো দেশেরই কোনো ইচ্ছে আছে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, কিছু প্রেশার তো থাকতেই পারে মাইনরিটি ইস্যুসকে কেন্দ্র করে, যেহেতু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে কিছু ভারতীয় আছেন এবং আমেরিকায় ভারতীয়রা পাওয়ারফুল ভালো পজিশনে আছেন, তারা হয়তো নরেন্দ্র মোদী সরকারের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে কিছুটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে ইনফ্লুয়েন্স করতে পারেন, এই বিষয়গুলোতে রয়েছে। বাট ওভারঅল আমি মনে করি যে পুরো বিশ্বে দৃষ্টিটা থাকবে হচ্ছে একটা মিডল ইস্ট সিচুয়েশনটা কি হয়, ইরাকে কি হয়, ইরানে কি হয়, কারণ মিডল ইস্ট কিন্তু এখন অলমোস্ট যুদ্ধ লেগে যায় অবস্থা। আজকে আসলে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার সুযোগও খুব বেশি আমরা পাচ্ছি না। এই বিষয়টি নিয়ে যদি অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনার কাছে আসি, আসলে যখন বাংলাদেশের সমীকরণ নিয়ে আমরা বলছিলাম যে দ্বিতীয় মেয়াদে তিনি যখন শপথ গ্রহণ করবেন তারপর বাংলাদেশের উপর কি প্রভাব পড়বে, সেটি নিয়ে আমাদের দেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন যে পরিবর্তিত পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন আসার পরেও বাংলাদেশ বিষয়ে তাদের অবস্থানের খুব একটা পরিবর্তন হবে বলে তিনি মনে করেন না। আর রাজনৈতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে কূটনৈতিক ক্ষেত্রে কিছু ঘটুক আর না ঘটুক, বাংলাদেশের রাজনীতিতে এর মনস্তাত্ত্বিক একটা বিষয় রয়েছে এবং কাউকে উজ্জীবিত হতে দেখা যাচ্ছে। এই যে মনস্তাত্ত্বিক বিষয়টা আপনার কাছে কি মনে হয়, এটা কি শুধুই মনস্তাত্ত্বিক? আমি সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির ভাই এবং আমাদের সম্মানিত আলোচক আকবর হোসেন সাহেবের কথার সাথে একমত যে এরকম কিছু ঘটবে না, বরং মধ্যপ্রাচ্য কেন্দ্রিক কি অবস্থাটা দাঁড়ায় এর উপরেই নির্ভর করবে। বাংলাদেশে এখন আমরা যে অবস্থাটায় আছি, যারা মনস্তাত্ত্বিকভাবে একটু জেগে ওঠার চেষ্টা করছেন, এটা খুব ক্ষণস্থায়ী হবে, এটা খুব স্থায়ী কোনো বিষয় হবে না। অন্তত আগামী 6 মাসের মধ্যেই এটা দেখা যাবে যে না, এটা ডোনাল্ড ট্রাম্পের কারণে। পররাষ্ট্রনীতির বিষয় নিয়েও আসলে আলোচনা করছিলাম। বাংলাদেশেও তো আসলে আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে পররাষ্ট্র পর্যায়ের নানান পরিবর্তন দেখতে পাচ্ছি। আপনার কাছে কি প্রত্যাশা? আমরা তো আসলে নানান সংস্কারের কথা বলছি, নানান পরিবর্তনের কথা বলছি। আমাদের পররাষ্ট্রনীতির পর্যায়ে কি ধরনের পরিবর্তন আসতে পারে? পজিটিভ আমাদের এখন যে পরিবর্তনটা এসছে সেটা খুব লক্ষণীয় এবং সেটা খুব গুণগত। যেমন গত 15 বছরে আমরা যে পররাষ্ট্র নীতিটা দেখেছি সেটা একেবারে নতজানু নীতি দেখেছি এবং পররাষ্ট্রমন্ত্রী, তখনকার পররাষ্ট্রমন্ত্রীর মুখে আরেকটা রাষ্ট্রের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, এই ধরনের লজ্জিত বাক্য উচ্চারণ করতে দেখেছি। কিন্তু এখন যে পররাষ্ট্রনীতি, এই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে আমাদের পররাষ্ট্রনীতি সকলের সাথেই বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, এমনকি ভারতের সাথেও, চায়নার সাথেও, আমেরিকার সাথেও, কিন্তু সেই সম্পর্কটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে, কোনো অনুগত পররাষ্ট্রনীতি না। এটাকে আমি পরিবর্তন বলবো না, এটাকে আমি বলবো পররাষ্ট্রনীতির সমৃদ্ধকরণ। অসংখ্য ধন্যবাদ জনাব আকবর হোসেন। একেবারে ছোট করে আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের পররাষ্ট্রনীতি পর্যায়ে আসলে কি ধরনের পরিবর্তন আসে? নীতি তো আসলে আমাদের সেই একটাই থাকছে যে ম্যালেজ টু নান অ্যান্ড ফ্রেন্ডস টু অল।
আওয়ামী লীগ সরকারের সময় গত 15 বছরের সময় ছিল যে শুধু ভারতের সঙ্গে বন্ধুত্ব, সবার সঙ্গে দূরত্ব, এরকম একটা ব্যাপার ছিল। আমার মনে হয় যে এখন যেটা হবে যে আমাদের একটা বড় ফোকাস হচ্ছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সঙ্গে আমাদের একটা ইন্টেন্সিভ যোগাযোগ তৈরি করা। কারণ আওয়ামী লীগ সরকারের সময় শুধু ভারতকেন্দ্রিক পররাষ্ট্রনীতির কারণে এবং এই দেশে কোনো গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এগুলো না থাকার কারণে একটা পশ্চিমা দেশগুলোর সঙ্গে আমাদের একটা বড় দূরত্ব তৈরি হয়েছিল ইউরোপ এবং আমেরিকার সাথে। বাংলাদেশ যেহেতু এখন অন রোড টু ডেমোক্রেসি এবং আমরা সবাই কনফিডেন্ট যে আমরা একটা ডেমোক্রেটিক লিবারেল বাংলাদেশ আমরা তৈরি করব, যেখানে আইনের শাসন থাকবে, মানবাধিকার থাকবে, সবাই রেসপেক্টেড হবে, এখানে গুম থাকবে না, খুন থাকবে না, এবং আমরা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার এটা আমরা নিশ্চিত করব। এই বিষয়গুলোর জন্য আমাদের পশ্চিমাদের সহযোগিতা, তাদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ এবং নিবিড় যোগাযোগ আমাদের থাকতে হবে, এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি যে তারা এই বিষয়গুলো থেকে আমাদেরকে হেল্প করছে, তারা আগ্রহ প্রকাশ করছে। অধ্যাপক ইউনূস তিনি যখন প্রধান উপদেষ্টা হলেন, পশ্চিমাদের সঙ্গে সম্পর্কটা অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, এবং আমি মনে করি সামনের দিনগুলোতেও এই ধারাবাহিকতাটা থাকবে। এবং একই সঙ্গে মিডল ইস্ট কেন্দ্রিক আমাদের যে পররাষ্ট্রনীতি যেটা আছে, এখানেও আমরা আরো কিভাবে ইফেক্টিভ করতে পারি সেদিকে আমাদের দৃষ্টি থাকতে হবে। সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই কাজ হবে। বলবেন হলো এই যে যারা খুব অতি উৎসাহী তারা বোধহয় ভুলে গেছেন যে এই যে 7ই জানুয়ারির নির্বাচনটা, আমিডামিন নির্বাচনটা করেছিল ফ্যাসিস্ট, তার আগে কিন্তু যেমন ডেমোক্রেটিক ইনস্টিটিউটের একটি প্রতিনিধি দল এসেছিল, সাথে কিন্তু রিপাবলিকান ইনস্টিটিউটেরও একটি প্রতিনিধি দল এসেছিল। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দল আর বাইডেনের দল, দুই দল থেকেই কিন্তু টিম এসেছিল, এবং তারা কিন্তু ওই আমিডামিন নির্বাচনটাও পর্যবেক্ষণ করে গেছে এবং বাংলাদেশের অবস্থানটাও জেনে গেছে যে বাংলাদেশ তাদের পররাষ্ট্রনীতি কি এবং তাদের ওই ফ্যাসিবাদী কর্মকাণ্ডটা কোন পর্যায়ে ছিল, এই রিপোর্টটাও কিন্তু তারা দিয়েছে সেখানে। ধন্যবাদ অ্যাডভোকেট আহমেদ আজম খান, ধন্যবাদ আকবর হোসেন আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা। ডোনাল্ড ট্রাম্পের যে অভিষেক অনুষ্ঠান সেটি চলতে থাকবে, এটা নিয়েও সেটি সরাসরি সম্প্রচার করবেন এবং সেটি আপনারা দেখতে থাকবেন। তবে এই মুহূর্তে নিউজ আওয়ার এক্সট্রা শেষ করতে হচ্ছে। আমি বাবলি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।